নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের ২৭০ দিনে অনুমোদনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। ঐকমত্য কমিশনের সুপারিশে অনৈক্য দেখছে বিএনপি। কাল সনদের সই বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত। ২০০৬-এর ২৮শে অক্টোবর পরিকল্পিত নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। মামলা সচল করে বিচারের তাগিদ জামায়াতের। জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা দেবে আনসার। টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা সাজানো। তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন, জানালো পুলিশ। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। গাজায় ফের হামলার নির্দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। খুলনার দৌলতপুরে প্রায় ১৭ বছর আগে পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে আসামিদের ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ১-এর বিচারক সুমি আহমেদ এর রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। তাদের মধ্যে ৩ জন পলাতক, খালাস পেয়েছেন ২ জন। ২০০৯ সালে পারিবারিক সম্পর্ক ও ব্যবসায়িক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে খুলনা শহরের দোয়ানা সবুজ সংঘ মাঠ সংলগ্ন শাহাপাড়া এলাকার সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। সাহায্য করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্থানীয় বাসিন্দা সুপর্ণা সাহা। এই ঘটনায় পারভেজের বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন। পরে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ জনকে ফাঁসির আদেশ দেয় বিচারক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৮১, ঝিনাইদহ ১ এবং সংসদীয় আসন ৮২, ঝিনাইদহ ২-এ। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন থাকবো ঝিনাইদহ ১ এবং ২ আসনে। শৈলকুপার বিএনপির গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তার পিছন থেকে যে ব্যক্তিটি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতার মধ্য দিয়ে শৈলকুপাকে আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত উঁচু মানের জায়গায় নিয়ে যাব আসাদুজ্জামানের হাত ধরে। যে আমি মনোনয়ন পেলে অবশ্যই আমি নির্বাচিত হব এবং বিপুল ভোটে নির্বাচিত হব। সেই ক্ষেত্রে আমার কাজ হবে প্রথমেই শৈলকুপাকে সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দখল মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, শৈলকুপার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, শৈলকুপার যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা। নারীরা ঘরে আবদ্ধ থাকবে এটা ইসলামে বলা হয়নি। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তারা তাদের ভদ্রতা মার্জিতভাবে তারা সকল কাজে, রাষ্ট্রীয় কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, এটা ইসলাম অনুমোদন দিয়েছে। যে আমরা ক্ষমতায় গেলে আমরা বেকারত্বের এই অভিশাপ থেকে আমরা যুবকদেরকে রক্ষা করব। সেই সাথে যাদেরকে আমরা চাকরি দিতে পারবো তাদের চাকরি দেবো, চাকরি দিতে না পারলে তাদেরকে আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করবো। 18 সালেও নির্বাচন এলাকায় 2 প্রার্থী ছিলাম, এবারও নির্বাচন এলাকার 2 প্রার্থী। আমি এই প্রার্থীতার পাশাপাশি আমার আরও যে 4টি আসন আছে, 3টি আসন আছে, এই 3টি আসনেও আমি সাংগঠনিকভাবে নির্বাচনী কাজ করছি এবং দল যাকে প্রার্থী দেবে, যাকেই ধানের শীষ যাকে প্রার্থী দেবে তার পিছনে দলের সমস্ত নেতাকর্মী নিয়ে আমি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদ বিশ্বাস করে যে নেতার পিছনে মানুষ হাঁটবে না, বরং নেতাকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আমি জাতীয় রাজনীতির পাশাপাশি যখনই সময় পাচ্ছি আমি মানুষের কাছে যাই, হাটে যাই, বাজারে যাই, গণসংযোগ করি। মানুষ কিন্তু গণঅভ্যুত্থানের পরে এখন যেটি মনে করছে যে উন্নয়ন মানে হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হবে। উন্নয়ন মানে নিরাপত্তা। ব্যাপকভাবে জনগণ বলছে যে সব দলই আমরা দেখেছি, এবার আমরা জামাতকে দেখতে চাই। এই কারণেই আমরা আশাবাদী। দুর্নীতি 1 নম্বর সমস্যা, কেউ স্বীকার করুক আর না করুক। আর এই দুর্নীতি থেকে বাকি সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। বেকার সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। আমরা তো
অর্থনীতির টোটাল সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে চাই। আগামীকাল আমরা থাকবো ঝিনাইদহ 3 এবং 4 ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 বারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান তোকি। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা মেডিকেল লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাফেজ তোকি মার্কাজুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এই নির্দেশনা দেন তিনি। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। নতুন জিম্মির মরদেহ না দিয়ে আরেকজনের দেহাবশেষ ফেরত দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহু। এরপরই হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাসের অভিযোগ, মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে ইসরায়েল। দক্ষিণ পশ্চিম জ্যামাইকার উপকূলে ঘন্টায় 295 কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। ক্যাটাগরি 5 শক্তিমত্তার হ্যারিকেনের প্রভাবে দেশটির 1/3 এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিমান ও নৌ চলাচল। সরকার জরুরি অবস্থা ঘোষণা করে উপকূলবর্তী এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। স্কুল, হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং উদ্ধার দল প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। হ্যারিকেন মেলিসা ভূমিতে আঘাত হানার আগেই এর প্রভাবে জ্যামাইকায় 3 জন এবং ডমিনিকা ও হাইতিতে 4 জনের মৃত্যু হয়েছে। এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে জয় পায়নি বসুন্ধরা কিংস। লেবাননের চ্যাম্পিয়ন আল আনসারের কাছে 3-0 গোলে হেরেছে মারিও গোমেসের দল। ম্যাচের শুরুটা ভালোই করেছিল কিংস। প্রথম 15 মিনিটে বেশ কিছু সুসংগঠিত আক্রমণ সাজায় তারা, তবে পরের যেন আবার খেই হারায়। 43 মিনিটে আসে প্রথম গোল। ফ্রি কিক থেকে দূরের পোস্টে আবু বাকার আকুকের হেডে এগিয়ে যায় আল আনসার। প্রথমার্ধ শেষে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকে কিংস। 3 মিনিটের দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন খালাফুল্লাহ হিকেম। ব্যবধান হয় 2-0। যোগ করার সময় মোহাম্মদ হেভায়েসের গোলে ম্যাচের ফল নির্ধারণ হয় 3-0-তে।